বিয়ের পাত্রী হিসেবে রাহুল তালুকদারের এক বাথরুমে বিভার নাম শুনে আহনাফের হাসি যেন আর থামছেই না। হাসতে হাসতে পেটে হাত দিয়ে চেপে ধরে বিছানায় গড়াগড়ি দিতে থাকলো সে। নিজের ছেলেকে এভাবে শাকিলা কোনোদিন হাসতে দেখেনি। পরিবারের সবাই মিস্টার বিন বা থ্রি স্টুডিওস দেখে যখন একযোগে গড়াগড়ি দিয়ে হাসে, আহনাফ তখনও হাসি চাপিয়ে রাখে। নিজের মধ্যে বরাবরই একটা ভারবাত্তিক ভাব বজায় রাখে আহনাফ। তবে সে এমন হাসির কি বলেছে যে ছেলে তার হেসে একেবারে বিছানায় লুটুপুটি খাচ্ছে? রাগে তার গা জ্বলে যাচ্ছে। আহনাফ এভাবে হাসতে দেখে শাকিলা চেঁচিয়ে বলে উঠল, থামবি তুই? আমি এমন হাসির কি বললাম? থাম বলছি। মায়ের ধমক খেয়ে আহনাফ থামলো বটে, তবে তার রেশ এখনো রয়ে গিয়েছে। হিচকে উঠে গিয়েছে তার। হিচকে দিতে দিতে সে বলল, মা, তুমি আজ মিস্টার বিনকেও হার মানালে তো। কে পাঠিয়েছে তোমার কাছে এই বিয়ের প্রস্তাব? শাকিলা খেসারতের স্বরে বলল, কে আবার? রাহুল তালুকদারের আবার ঘটক পাঠানো লাগে? বন্ধু মানুষ ফোন করেই তোর বাবাকে বলেছে, আর তোর বাবা আমাকে, আর আমি তোকে। আহনাফ আবার বিকট ভঙ্গিমায় হাসতে লাগলো। শাকিলা খেপে গিয়ে বলল, আমার কথায় তোর হাসি লাগে? তোকে দেবক থাপ্পড়। বড় হয়েছিস দেখে মায়ের সাথে বেয়াদবি করিস? মাকে মা মানিস কিন্তু, নইলে আমি ছেড়ে মানব না। আহনাফ বুঝতে পারলো তার মা বেশ সিরিয়াস হয়ে গিয়েছে এবার। বাবাকে বেশি খেপালে আবার মানানো তাই নিজের মুখেও সিরিয়াস ভাব এনে বলল, মা, তুমি জানো না মেয়েটা আমার কলেজের স্টুডেন্ট। ওই মেয়েকে আমি প্রতিদিন ক্লাসে কান ধরে পানিশ করি। ভীষণ শয়তান, দুষ্টু বুদ্ধি আর গর্দভ। ম্যাথের কিচ্ছু বোঝে না। আবার বুঝিয়ে দিতে গেলেও না বুঝে আমার দিকে হা করে চেয়ে থাকে আর নখ দিয়ে খোঁচা দেয়। আজব ক্যারেক্টার। শাকিলা হেসে বলল, মেয়েটা তোকে ভীষণ পছন্দ করে, তাই এমন করে। মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, সব গুণে আছে, রান্না বান্না সেলাই সব পারে। আহনাফ হেসে বলল, ওয়েট মা ওয়েট, আই থিঙ্ক কচু পারে। যার এত বড় বড় নখ, তার সারাদিনই যায় ওই নখের যত্ন নিতে। তুমি বিশ্বাস করবা না মা, এক এক নখে এক এক রঙের নেল পলিশ, চোখে লেন্স পরে বিলাই চোখ বানায় রাখে, চুলে কালার করে ঘোড়ার লেজের মতো বানিয়ে রেখেছে। গত ক্লাস পরীক্ষায় মাত্র 5 পেয়েছে, তাও আরেকজনেরটা দেখে। তুমি কিভাবে ওর সাথে আমাকে মেলাও? আমি কেমন স্টুডেন্ট ছিলাম বলো? একটা লেভেল আছে না মা? শায়লা আগের সেই খ্যাপা দৃষ্টি অব্যাহত রেখে বলল, হ্যাঁ মানলাম, তুই গণিতে মাস্টার। একটা লেভেলে তো অবশ্যই আছে। তোর বাবা আর আমি সারা জীবন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আর কি উপার্জন করেছি, আর কি জমিয়েছি, সবতে তোদের পড়াশোনার সংসার খরচ, খাওয়া দাওয়া আর আমাদের ওই ওষুধেই শেষ হয়ে গিয়েছে। শ্বশুর শাশুড়িকে আমৃত্যু দেখেছি, এই বাড়িটা কোনো ক্রমে করেছি, আর জমি কেনার সময় কত ঝক্কি ঝামেলা করে জমিটা কিনেছি। রাজনৈতিক নেতাদের দাপুতে ছাড় দেওয়ার পুরো জমিটায় দলিল ভুয়া বলে নিম্ন আদালতের রায় দেয়। একতলা বাড়িসহ জমিটা প্রায় হারাতে বসেছিলাম। যখন সবাই মিলে প্রায় গাছতলা রাত কাটাতে ধরেছিলাম, ঠিক তখনই ওই রাহুল তালুকদারই এগিয়ে এলো। রাহুল তালুকদারের বড় রাজনৈতিক নেতা, তার জন্যই আমরা ওই বাড়িটা ফিরে পেলাম। এখন তুই বল, ওদের সাথে আমাদের অর্থবিত্তের কি কোনো লেভেলে আছে? আহনাফ বিরক্তি নিয়ে বলল, ওহ, রাহুল তালুকদারের প্রতি তোমাদের প্রতিদান তো তোমরা অন্যভাবেও শোধরাতে পারো। আমাকে সওদা করে কেন? শায়লা বজ্রকণ্ঠে বলল, তোকে আমরা সওদা করছি? এত বড় কথা তুই বলতে পারলি? আহনাফ মুখ তেড়িয়ে বলল, সওদা না তো কি? না হলে আমার অমতে আমার বিয়ে ঠিক করে কেন ফেলো তুমি? আমরা তোর বাবা মা, সামান্য বিয়ের ব্যাপারে একটা মতামত কি আমরা দিতে পারি না তোর? আহনাফ মৃদু হেসে বলল, একবার তো জিজ্ঞেস করতে পারতে আমার কোনো পছন্দ আছে কি না। শায়লা বলল, আমাদের পরিবারের কেউ নিজেদের পছন্দ মতো বিয়ে করে না, সবাই বাবা মায়ের পছন্দ মতোই বিয়ে করে, তা তোর জানাই ছিল। তবুও আহনাফ মায়ের দিক থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা, তোমরা তোমাদের পছন্দ নিয়ে থাকো, আমি সারা জীবনই কুমারী থাকবো, তবু ওই মেয়েকে বিয়ে করবো না, এটাই আমার ফাইনাল কথা। এখন তুমি আসতে পারো, আমি ঘুমাবো, সকালে কলেজে ক্লাস আছে। শায়লা চোখ মুখ কাদো কাদো করে গেল ছেলের কথা শুনে। সে কাঁদতে কাঁদতেই আহনাফের রুম থেকে বের হলো। বের হওয়ার আগে বলল, তবে আমি রাহুল তালুকদারকে কথা দিয়ে দিয়েছি, সেই কথা আর আমি ঘোরাতে পারবো না। এখন সিদ্ধান্ত তোর, তুই তোর মা বাবাকে ডোবাবি নাকি ভাসাবি? এই কথার উত্তরে মিলি আহনাফ চুপ করে রইল। পরের দিন কলেজে ক্লাসে রাত্রি এলো এতদিন বোনের বিয়ে শেষ করতে করতে সে পড়াশুনো চাঙ্গে তুলেছে দিয়েছে। এতদিন পর কাছে পেয়ে বাকি 4 জন অর্থাৎ তৃষা, উষা, তৃণা, স্নিগ্ধা ওকে জড়িয়ে ধরে উল্লাস করলো। তারপর ক্লাসে বসে তৃষা ওকে সে সকল ক্লাস করতে পারেনি সেগুলো বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু রাত্রি সব কয়টা বিষয় প্রাইভেট পড়ে, বিধায় ওই পিছিয়ে পড়া তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তৃষা রাত্রির সব পড়া বুঝিয়ে দেওয়া শেষ করলে রাত্রি ওকে জড়িয়ে ধরল। তোর মতো বান্ধবী হয় না রে তৃষা, এত নিঃস্বার্থভাবে তুই আমাদের কথা ভাবিস। তোর মতো স্বার্থহীন মানুষ এই জামানায় পাওয়া দেয়। তৃষা হেসে বলল, আমি কিছুই করি না, বরং
তোরাই আমার জন্য যা করিস তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। কারণ এই পর্যন্ত তৃষা পড়াশোনার যত ধরনের সমস্যা রয়েছে সব বান্ধবীরা সমাধান করে দিয়েছে। ওদের প্রাইভেট টিচার হতে প্রাপ্ত সব নোট ওরা প্রিয় বান্ধবী তৃষাকে দিয়ে পড়তো। আর জামা জুতো কসমেটিক যে যা পারে ইচ্ছে মতো গিফট করতো সবাই। জন্মদিনের দিন স্কুলেরই বড় কেক কেটে বান্ধবীরা তৃষার জন্মদিন সেলিব্রেট করতো। ওদিকে সংসারের কাজের চাপে কনক চাপা স্মরণই থাকতো না নিজের মেয়ের জন্মদিনের কথা। যদিও তৃষা কোনো দিন কোনো বান্ধবীর জন্মদিনেও কাউকে কিছু দেওয়ার সামর্থ্য রাখতো না। বান্ধবীদের সাথে তৃষা যখন এরকম আলাপচারিতায় ব্যস্ত ছিল ঠিক তখনই বিভা এলো ওদের কাছে। নিজের মাথায় পেতগুটে বাদামি চুলগুলো উড়াতে উড়াতে সে বলল, এই যে স্টার জলসা পার্টি, তোমরা মেয়েতে মেয়েতে এত জড়াজড়ি করছো কেন? নাকি সামথিং রং? উষার চটে গিয়ে বলল, ওই বুক সামলে কথা বল বিভার বাচ্চা। বিভা ওই নেল পলিশ রাঙানো নখগুলো ফুঁক দিয়ে বলল, তাহলে তোদের ফ্রেন্ড গ্রুপে কোনো ছেলে নেই কেন? তোরা মেয়েতে মেয়েতে কী করিস? এত ফষ্টি নষ্টি? আবার সেদিন থেকে উষা তৃষাকে চুমা দিচ্ছে, ব্যাপারটা কি? এবার রাত্রি বলা শুরু করলো, মুখ সামলে কথা বলিস, ছেলে দেখলে তো তোর হুঁশ থাকে না। আর আমরা তো তোর মতো কুত্তা না। আহনাব স্যারকে দেখলে তোর মুখ দিয়ে কুত্তের মতো লালা পড়ে কেন রে? বিভার ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে কুত্তা বলিস? লেসবিয়ান কোথাকার। আহনাব ইজ মাইন। মনে রাখিস কয়েক মাস পরে ওর সাথে আমার বিয়ে, তখন দেখবি আহনাব আমার হাত বগলে নিয়ে হাঁটবে। সেদিন আর বেশি দেরি নেই। এই কথা শুনে এলসা দলসা পার্টির সবাই একযোগে হেসে দিল আর হাসতে হাসতে বলল, ওই যা আহনাবকে বিয়ে করে আসছিস আমাদের বাসায়, তোর আগাম দাওয়াত রইল, যা ভাগ এখন। তাড়িয়ে দেওয়ার পর বিভা যখন নড়ল না তখন বিভাকে আরও রাগাতে স্নিগ্ধা বলে উঠল, আরে আজই তো আবার তোর আহনাব জামাই তোরে গোটা ক্লাস কান ধরাইয়া বাইরে দাঁড় করাইয়া রাখবে, তা দেখিস। তখন বলিস আসো রোমান্স করি বেব, আসো আসো, তখন দেখিস কি হাল করে তোর। এসব বলেই ওরা বিভার সামনে গিয়ে একযোগে হাসতে হাসতে সামনে দিয়ে ক্লাসে চলে গেল। বিভা দাঁত কটমট করে বলল, আমাকে অপমান দেখে নেব সব কয়টাকে। কিন্তু ওর কথা কেউ কানও তুলল না। ক্লাস শেষ করে তৃষা আবার ছুটলো আহনাবের কাছে পড়তে। সব হোমওয়ার্ক করে এনেছো তৃষা? তৃষা হ্যাঁ বলে ওর খাতা বের করে দিল। খাতা খুলতে খুলতে আহনাব বলল, দারুণ দারুণ, তোমাকে পড়ানো আমার অনেক সুবিধা হবে। তুমি তো বেশ রেসপন্সিবল তৃষা, ভালো কাটিং পেলে তুমিও ক্লাসে প্রথম হতে পারবে। তৃষা খুবই খুশি হলো। স্যারের মুখে এত সহজে প্রশংসা বের হয় না, কিন্তু পরপর 2 দিন আহনাব ওর প্রশংসা করলো। তৃষা হেসে দিল। আহনাব ওর হাসির দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তোমার হাসি এত সুন্দর যে তোমাকে সুহাসিনী বললেও ভুল হবে না। আমি কি তোমাকে সুহাসিনী বলে ডাকতে পারি? তৃষা ভীষণই লজ্জা পেল, এত বেশি যে লজ্জা যেন ওর চোখ মুখ ঠিকরে পড়ছিল। তাই একটা কথা ওর মুখ দিয়ে বের হলো না, তাই নিশ্চুপ থাকলো। পড়া শেষ করে আহনাব আর তৃষা একসাথে হেঁটে রাস্তা যাওয়ার সময় বেশ খানিকটা পথ এলো গল্প করতে করতে। আহনাব বুঝতে পারলো তৃষা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলেও তো মেয়েটাকে বেশ লাগে। আহনাব ওকে আরও বেশি লজ্জা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল, তৃষা একটা আবদার করি তোমাকে, ভয় হচ্ছে তুমি আবার ভাববে কিনা যে অন্যায় আবদার। তৃষা মাথা নিচু করে রিম রিম করে বলল, জি করুন। মাথার স্কার্ফটা সরিয়ে চুলগুলো একটু ছেড়ে দেবে প্লিজ। তৃষা স্যারের এই আবদার শুনে আহনাবের ঠিক চোখের পানে চাইল। আহনাবের চোখে মুখে তৃষার জন্য ভালোবাসা ও আবেগের তৃষ্ণা। তৃষা স্কার্ফ খুলে ওর কোমর ছড়িয়ে যাওয়া কোকড়া চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। এক ঝাপটা বাতাসে সে উড়িয়ে নিয়ে গেল চুলগুলোকে। আহনাবের চোখে তৃষাকে এক কেশপরি মনে হচ্ছিল। যা সে বলবে না বলে ভেবেছিল তাও তার মুখ থেকে বের হয়ে এলো, আই উইল লাভ উইথ ইউ তৃষা। হঠাৎ আহনাবের মুখে এই কথা শুনে ঝটকা খেল তৃষা। অনাকাঙ্ক্ষিত। আহনাব স্যার, নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তৃষার। নদীর তীরের কাশবনে তখন মাথাল বিকেল হাওয়া বইছে, দোল খাচ্ছে নদী তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা জারুল গাছের ফুল ও পাতাগুলো। প্রকৃতি অত্যন্ত কুল ও শীতল। তবে ঘটনা আকস্মিকতায় তৃষার কান দিয়ে গরম হাওয়া বের হলো। কাঁধে রাখা বই খাতাপত্রের ব্যাগ ওর কাছে ভীষণ ভারী মনে হচ্ছিল। কয়েক মিনিট দুজনের চোখ। আহনাবের নীরবতা ভেঙে বলে উঠল, ডোন্ট ওরি তৃষা, এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বলে তোমাকে ভালোবাসতে হবে। এটা আমার মনের বোকা একটা অনুভূতি যে আমি প্রেমে পড়েছি, তাই বলে এতটা লোভনীয় এই বোকা মন নয় যে প্রতিদিন চাইবে। আমার ভালোবাসার বিনিময়ে তুমি ভালোবাসবে নাকি বাসবে না সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, নিজস্ব অভিমত। আর তোমার প্রতি আমার আকাঙ্ক্ষার সাথে আমাদের ছাত্রী শিক্ষক সম্পর্ককে মিলিও না। আমার পড়া ঠিক মতো কমপ্লিট না করতে পারলে তোমার শাস্তির কোনো হেরফের হবে না, একদম কান ধরে দাঁড় করিয়ে দিব। চলো তোমাকে এগিয়ে দিই।
এইসব কথা শুনে তৃষা যেন এক ধরনের চেপে রাখা হাপিত্যবোধে মুক্ত হলো। তৃষা মুখ বন্ধ রেখে পুরোটা শুনে শুধু মাথা নাড়ল। তারপর শুনশানভাবে হেঁটে এগিয়ে চলল আহনাফের অনুসরণে। আহনাফ ওকে অটোরিকশা উঠিয়ে দিয়ে নিজে বাইক নিয়ে চলে গেল। অটোরিকশায় বসে বসে তৃষা অনেক কথাই ভাবলো, বিশেষ করে রবি ভাইয়ের কথাটা। কারণ রবি প্রায় তৃষাকে বলতো, তৃষা যদি বুয়েটে ভর্তি পরীক্ষার আগেই প্রেম করিস তাহলে সাপলুডুর প্রথম চালে তুই সাপের পেটে যাবি, পরীক্ষায় তুই মারা খাবি। এই দেখ, যদি ভুলেও তৃণার সাথে আমার এই প্রেমটা খালি ভর্তি হওয়ার আগে হইতো তাহলে আমি জীবনেও যা কিছুই হইতাম ইঞ্জিনিয়ার হইতে পারতাম না। সো বি কেয়ারফুল তৃষা, তোর দৃষ্টি শুধু তোর গোলকের দিকেই থাকে জানো তৃষা, এর হেরফের করিস না। তৃষার এই কয়েকটা কথা যেন মগজের মধ্যে সিলমোর হয়ে গিয়েছে। সে আর যাই হোক বুয়েটে চান্স পাওয়ার আগে প্রেমে পড়বে না বলে পণ করেছিল। মনে মনে আবার সে প্রতিজ্ঞাটাকে শান করে নিল সে। আহনাফ, তোমার প্রতি যতই দুর্বল হোক না কেন প্রেমে পড়া যাবে না তৃষা, কারণ তোমার প্রেমে পড়া বারণ। কারণ এর আগেও একটা প্রেমের প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে এলাকার ছেলে রোমেল প্রতিদিন বেশ পাগলামি করে, পরে তৃষার পাত্তা না পেয়ে পরে ওর পিছে ছেড়ে দেয়। তবে তৃষাকে এই বলে রাখে যে আমারে ভালোবাসলি না রে তৃষা, তবে ভবিষ্যতে কোনোদিন যদি কারো লগে প্রেম করছিস তবে তোর খবর করে ছাড়বো। রোমেলের এই কথাকে তৃষা তখন মোটো কর্ণপাত করেনি। তাছাড়া ছেলেদের সাথে কখনো বিশেষ কথাবার্তা না বলার দরুন ওর সাথে কোনো ছেলেই পাত্তা পায় না। এসব ভাবতে ভাবতে অটোরিকশা বাসার সামনে এসে গেল। বাসায় এসে তৃষা দেখে যে কনক চাপা নেই। আজও কনক চাপা বাসায় সব রান্না বান্না শেষ করে স্নিগ্ধ আর মুগ্ধকে ববিতার কাছে রেখে তার মায়ের কাছে গিয়েছে। ওর নানি হাসপাতালে অ্যাডমিট আছে, প্রাণ যায় যায় অবস্থা। আর ওর একমাত্র কুলাঙ্গার মামা কি একটা মামলার আসামি হয়ে পলাতক আছে। আমি বলি ওই রকম ভাইরে আমি হলে ত্যায্য ভাই করে দিতাম। আর বুক কনক। যখন তৃষা বাড়িতে প্রবেশ করলো তখন ড্রয়িং রুমে বসে বসে পান খেতে খেতে ববিতা এক চাকরানির সাথে এ ধরনের আলাপে মজে রয়েছিল। তৃষা মনে মনে ভাবলো, হ্যাঁ দাদিমা, আমার মা তো একটা বোকাই, নইলে আপনার মতো জালিম শাশুড়ির আর জহিরের মতো লম্পট স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করে। নিজের কক্ষে গিয়ে তৃষা কাপড় পাল্টে বই খাতা নিয়ে বসে পড়ল পড়তে। ঠিক তখনই ইন্দুর স্বামী নয়ন এলো ও রুমের দরজায়। দরজা লক না করে শুধু ভিড়ানো ছিল। রুমের দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে নয়ন বলল, আসতে পারি মামুনি? তৃষা বই থেকে মুখ উড়িয়ে আহ্লাদি হয়ে বলল, আসুন। আবার অনুমতি নেওয়া লাগে? নয়ন হেসে বলল, মেয়ে এখন বড় হয়েছে, অনুমতি তো নিতে হবেই। নয়নের বয়স 40 তৃষার স্কুল কলেজে যখন গার্ডিয়ান মিটিং হতো তখন কনকচাপা ও জহিরের পরিবর্তে নয়নে যেত। আর জহিরই শুরু থেকে নয়নকে আর পাভেলকে পাঠাতো তৃষার গার্ডিয়ান হিসেবে। কারণ ব্যবসার সামান্য সাহায্য করে বাসায় শুয়ে বসে থাকা ছাড়া তো নয়ন আর পাভেলের তেমন কোনো কাজই ছিল না। পাভেল আর নয়নই যেন তৃষার বাবা। জহিরের আচার আচরণ তার দুই বোন ইন্দু ও বিন্দু জেনেটিক্যালি পেয়েছে অনেকটা। জহির যেমন নারী লিপ্সু, ইন্দু আর বিন্দু তেমনই পুরুষ লিপ্সু। পাভেল আর নয়ন যেন ওদের শুধু লোক দেখানো হাজব্যান্ড। কারণ ইন্দু আর বিন্দু দু বোনেরই একাধিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। কিন্তু পাভেল আর নয়ন কেউ তারা ছাড়বে না। হাই সোসাইটি মেনটেন করতে হলে হাজব্যান্ড নামক চেষ্টারও দরকার আছে। আর পাভেল আর নয়ন এই ক্ষেত্রে একেবারে যথোপযুক্ত। পাভেল আর নয়ন যেন পিঞ্জিরাবদ্ধ পাখি। কয়েকটা ভাত কাপড়ের বিনিময়ে খাঁচায় বন্দি জীবনটাকে তারা বরণ করে নিয়েছে। কনক চাপার মতো ওরাও ইন্দু আর বিন্দু সকল অপকর্মই মুখ বুজে সহ্য করে আসছে শুরু থেকেই। তৃষা যেমন পাভেল আর নয়নকে পিতৃবৎ শ্রদ্ধা করে, পাভেল আর নয়নও তেমনি তৃষাকে সন্তান সমূহ স্নেহ করে। কিন্তু তৃষা যতই বড় হতে লাগলো ইন্দু আর বিন্দু যেন ততই তৃষার প্রতি জ্বলতে থাকলো। এর একমাত্র কারণ ছিল তৃষার সৌন্দর্য। পাভেল আর নয়ন যদি তৃষার সৌন্দর্যে পাগল হয়ে যায় এই ভয়ে ইন্দু আর বিন্দু কেউই পাভেল আর নয়নকে তৃষার সাথে কথা বলতে দিত না। কিন্তু তারপরও লুকিয়ে লুকিয়ে পাভেল আর নয়ন তৃষাকে এটা সেটা পড়া বুঝিয়ে দিত। তবে ইন্টারমিডিয়েটে ওঠার পর পাভেল আর নয়নের সাথে তৃষার দূরত্ব বেড়ে যায় একমাত্র ইন্দু আর বিন্দুর কটাক্ষের জন্য। নয়ন রুমে ঢুকলো মাথা নত করে। মামুনি বুঝছো, তোমার পড়ার তো আর খবর রাখতে পারি না। ভাইজানের নতুন টেক্সটাইল মিলটায় আমি আইসিটি ম্যানেজার হিসাবে আর পাভেল আইসিটির চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসাবে বসি তো, বহু দায়িত্ব। তৃষা একটু উপহাসের স্বরে বলল, জানি তো, বাসায় বসেই ল্যাপটপে আইসিটি ম্যানেজার আর আইসিটি অ্যাকাউন্ট্যান্ট। নয়ন হেসে বলল, জানি জানি মামুনি, তুমি আমাকে উপহাস করছো। আমি আর পাভেল ভাই হলাম মেরুদণ্ডহীন মানুষ মামুনি, নইলে কি আর এখানে এতটা বছর এভাবে পড়ে থাকি? আর তাছাড়া উপায়ই বা কী আমাদের? এখানে থেকে চলে যেতে চাইলে ইন্দু আর বিদ্যুৎ যে আমাদের নামে নারী নির্যাতন সহ আরও কয়েকটা মামলা ঠুকে দেবে। তাই আর কি করার, গোটা জীবনটা এই খাঁচাই কাটিয়ে দিতে হবে। আর তোমার মায়ের কথা তো বলাই বাহুল্য।
তৃষা গুরুগম্ভীর স্বরে বলল, আই হেট অল অফ ইউ আঙ্কেল। নয়ন হেসে বলল, ঘৃণা করো? সে অধিকার তোমার আছে। তো তোমার পড়াশোনা কেমন চলছে? সায়েন্স নিয়েছো, ইন্টারের সায়েন্স তো অনেক কঠিন, কিভাবে সামাল দিচ্ছ সব পড়া? তৃষা বলল, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, আর বান্ধবীরা নোটপাতি দেয় সব, আর একটা প্রাইভেট পড়ি ম্যাথ। বেশ হয়েছে। তো একটা প্রশ্ন করি? জি অবশ্যই করেন। মামনি, শুনলাম ভাইজান নাকি তোমার বিয়ে ঠিক করেছে আমেরিকান এক পাত্রের সাথে, কথাটা সত্য? না, সত্য নয়। আমিও বিয়েতে রাজি নই, তবে শাশুড়ি আমাকে বলল তুমি নাকি রাজি। আঙ্কেল, বিশ্বাস করেন, আমি একবারও বলিনি যে আমি রাজি, তবে মা সবাইকে এটা বলেছে যে আমি নাকি রাজি। তোমার মা যখন এটা বলেছে, তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। তৃষা মুখ বাঁকিয়ে বলল, উদ্দেশ্য তো আছেই। ফুললি ব্যবসায়িক উদ্দেশ্য আসেন, তারা ব্যবসা করতে চায় আমাকে দিয়ে। নয়ন চিন্তিত মুখে বলল, তবে আমি এতটুকু শুনলাম, আসছে নভেম্বরে নাকি তোমার আর ওই ছেলের এঙ্গেজমেন্ট, আর আগামী বছর জানুয়ারি কি ফেব্রুয়ারিতে নাগাদ বিয়ে, আর তারপরেই আমেরিকা নিয়ে চলে যাবে। এসব কথা শুনে তৃষার মাথায় রাগ চড়ে গেল, অন্য কারো ওপর নয়, বরং মায়ের ওপর। আগে বাড়ি আসুক সে রাগান্বিত স্বরে বলল, শুনে রাখুন, মুখ বুঝে আপনারা সব সহ্য করছেন, তাই বলে আমি করছি না। নয়ন মনে মনে ভাবল, যাক, এই মেয়ে তাহলে মায়ের মতো হবে না। এখান থেকে রক্ষা পেতে হলে একটা বিপ্লব খুবই জরুরি। তৃষাকে অটোরিকশা উঠিয়ে দিয়ে আহনাব সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। বন্ধুদের মধ্যে রাতুল ওর বেস্ট ফ্রেন্ড, পেশায় ডক্টর। ও বিসিএস ক্যাডার। বিসিএসে উত্তীর্ণ হয়ে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পেয়েছে। রাতুল আহনাবের এত ভালো বন্ধু যে চোখের পানে চেয়ে সে আহনাবকে পড়ে নিতে পারে। নতুন রাজনৈতিক দল গঠনের কাজের সময় দুজনেই দলের নেতৃত্ব দিতে এসেছিল, কিন্তু ঝড়ের মতো সে দল ভেঙে যায় ক্ষমতাসীনদের দৌড়াতে। দুজনে ভালো আহত হয়। আহনাব প্রথমবারের চেষ্টায় ক্যাডার হলে রাতুল দ্বিতীয়বার। রাত 9টা পর্যন্ত আহনাব বাইকের উপর বসেই প্রবী নদীর ব্রিজের ওপর আড্ডা দিল রাতুল সহ আরও কয়েকজন। গ্রুপের সবাই বিবাহিত, রাতুল আর আহনাব বাদে। রাতুল আর আহনাবকে রেখে তাই সবাই অনেক আগে চলে গেল বাড়ি, কিন্তু রাতুল আর আহনাব তো কোনো পিছুটান নেই বাড়ি যাওয়ার। সবাই চলে যাওয়ার পর রাতুল একটা সিগারেট ধরিয়ে আহনাবকে বলল, বন্ধু, না খাও নারী আর না খাও সিগারেট, তোমার মতো পবিত্রকে ছুঁতেও ভয় করে আমার। আহনাব বন্ধুর এই ধরনের ইয়ার্কি শুনে হো হো করে হেসে দিল। রাতুল আবার বলল, কিন্তু আমি বুঝি, সব বুঝি, তোমারা দিল তো আব পাগল হে, কন হে ও? আহনাব বিষম খেয়ে বলল, সিরিয়াসলি বন্ধু, তুই কেমন বুঝলি রে? রাতুল ধোয়া ছুঁড়ে বলল, তোর চোখ বলছে তুই প্রেমে পড়ছিস, আর তুই অস্বীকার করছিস। না রে দোস্ত, তোর অস্বীকার করার উপায় আছে? মেয়ে রাজি রে দোস্ত। কিছু বলে নাই রে, আমার স্টুডেন্ট। শুনে ঘাবড়ে গেছে। উত্তর আর কি দেবে? ক্লাসে যেভাবে আমি সবাইকে কান ধরাই, ভয় পায় আমাকে দেখে। ও আই সি বলে খ্যাক করে হেসে দিল রাতুল। যদি পালিয়ে বিয়ে করতে চাস বন্ধু, এনি টাইম এনি হেল্প, বান্দা হাজির হবে। থ্যাংক ইউ দোস্ত, তবে তা যেন না করতে হয়। বাসায় বাবা মা যেন ভালোই ভালোই রাজি হয়ে যায়। কিন্তু জানিস, বাবা মা আমার জন্য অন্য এক পাত্র ঠিক করেছে, যে মেয়েটা আমার দু চোখের বিশ্বে। রাতুল হেসে বলল, মনের ব্যাপার বন্ধু অলওয়েজ কমপ্লিকেটেড, অলওয়েজ অলওয়েজ। জানিস তো, একবার আমি ছ্যাঁকা খেলাম। তবে শুভকামনা তোর জন্য। বাই দোস্ত। আচ্ছা দোস্ত, বাই। বলে আহনাব রাতুলের থেকে বিদায় নিল। কিন্তু রাস্তায় বাইক চালানোর সময় দূর হতে একটা সিএনজি দ্রুত বেগে আহনাবকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা মেরে পালিয়ে গেল। বিকট শব্দ সহযোগে বাইক সহ আহনাব রাস্তার পাশে খাদে পড়ে গেল। পরের দিন ভোরে হাসপাতালে বেডে শুয়ে থাকা অবস্থায় আহনাবের জ্ঞান ফিরল। দুর্ঘটনাস্থলের পাশের এক প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে তাকে। সারা গায়ে জায়গায় জায়গায় ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, তাতে স্যালাইন চলছে। সে বুঝে উঠতে পারছিল না যে গতরাতে তার সাথে ঠিক কী ঘটেছিল। আহনাফের বন্ধু ডাক্তার রাতুল এসেছে। সে অন্য ডাক্তারদের সাথে বন্ধুর ব্যাপারে আলোচনা করছে। জ্ঞান ফিরেছে শুনে এক বৃদ্ধ তার সাথে এক কম বয়সী ছেলে এগিয়ে এলো আহনাফের কাছে। রাত 10টায় এই রাস্তা দিয়ে মানুষ তেমন চলাচল করে না, কিন্তু রাস্তার পাশে খাদে একটা বাইক সিএনজির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তা দেখে ফেললো এক বৃদ্ধ জেলে, যে নদীতে আসা বানের পানিতে জাল পাততে এসেছে। বৃদ্ধ সে জেলের একাই সাধ্যি নেই এই খাদে নামার, তাই সে তার নাতিকে ডেকে আনলো খাদে নামার জন্য। খাদে নামতে দেখে যে বাইক আরোহী অজ্ঞান, বাইক ও তার আরোহী দুজনেই গায়েই খাদের কাদার নিচে প্রায় তলিয়ে গিয়েছে। বহু কষ্টে সে জেলে ও তার নাতি আহনাবকে টেনে বের করেছে। মাথায় হেলমেট ছিল বলে শুধু শরীরে আঘাত পেয়েছে, তবে কাদায় পড়েছে বলে হাত পা কিছু ভাঙেনি। বেশ কয়েক জায়গায় গভীরভাবে ক্ষত হয়েছে, আর ফুসফুসে কাদা আর পানি ঢুকে পড়েছিল। তবে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে বলে জানালেন ডক্টর আহনাফের বাবা আশফিককে।
আহনাবের কাছে ফোন না থাকায় পকেটে নোটবুক থেকে নাম্বার বের করে সে বৃদ্ধ কল দিয়েছিল আশফিক রহমানকে। ইতিমধ্যে কলেজে সবার কানে ছড়িয়ে গিয়েছে যে আহনাব স্যার অ্যাক্সিডেন্ট করেছে। তৃষার কানে এই খবর যেতেই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল ওর, হাত পা কাঁপাকাঁপি শুরু হলো ওর। নিজেও বুঝতে পারল না কেন মনটা এত ছটফট শুরু করলো আহনাফের জন্য। রাতনি, স্নিগ্ধা আর উষা ঠিক করলো কলেজের ছুটির পর ওরা স্যারকে দেখতে যাবে, সাথে তৃষাকেও নেবে। কিন্তু বিভা বিপত্তি বাঁধালো। সে এসে সব মেয়েদেরকে করা নিষেধাজ্ঞা দিয়ে গেল। বেশি দর্শনার্থী যাওয়া নিষেধ স্যারের ওখানে, বেশি মানুষ গেলে স্যারের ক্ষতি হতে পারে। বিধায় কেউ যা দুঃসাহস করলে বিভা তাকে প্রিন্সিপালের কাছে নালিশ করবে। উষা এসে ওকে ধমকে শুরু বলল, আর তুই? আন্টি আমাকে যেতে বলেছে, আমি তো যাবই। আফটার অল হি ইজ মাই ফিয়ন্সে। এভাবে বিভার ঠোঁটানি খেয়ে মনে মনে সবাই বেশ ভীত হলো। বিভা তাই কলেজের ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় রইল। কলেজ ছুটির পর তাই হলো। কলেজের সামনে সুপার শপ হতে বিভা এক কাজে শপিং করলো আহনাফের ওখানে নিয়ে যাওয়ার জন্য। তৃষা তার 4 বান্ধবীদের সাথে ক্লাস অ্যাসাইনমেন্ট বিষয়ে আলোচনা করার পর সে পথ ধরে একা যাচ্ছিল অটোরিকশায় খোঁজে। 2 হাত ভর্তি জিনিসপত্র থাকায় বিভা তৃষাকে ডাকলো ওকে সাহায্য করার জন্য। সামান্য ইতস্তত করেও তৃষা এগিয়ে গেল। বিভা নিজের হাতের আঙ্গুলগুলোকে ফুঁক দিতে দিতে বলল, আমার হাত জ্বলে গেল রে। আজ আমার ড্রাইভারের শরীর ভালো না, তুই যাবি আমার সাথে? আমি একা এতগুলো ব্যাগ কিভাবে নেব? তৃষা যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। স্বয়ং বিধাতা ওকে এই সুযোগ তৈরি করে দিল যেন। হাসি মুখে মাথা নেড়ে দ্রুত উঠে গেল গাড়িতে। বিভা তৃষাকে পেয়ে ভাবলো এই বোকাটাকে দিয়ে সাহায্য ভালো মতো করিয়ে নেওয়া যাবে। তাই হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বিভা দৌড়ে 4 তলা বেয়ে আহনাফের কেবিনে প্রবেশ করলো। এদিকে তৃষা একা একা এতগুলো ব্যাগ নিয়ে আস্তে আস্তে 4 তলা বেয়ে উপরে উঠে আসতে লাগলো। কেবিনে ঢুকে বিভা তার স্বভাব সুলভ চপল স্বভাবে বলা শুরু করলো, ইস রে স্যার, আপনাকে যে সিএনজিওয়ালা এভাবে ধাক্কা দিয়েছে সেটাকে পেলে আমি একেবারে 2 হাতে থাপড়াবো। শুনে আহনাফ চুপচাপ হাসলো, মনে মনে ভাবলো, কোত্থেকে এ গন্ডি এলো? এ তো এখন এই হাসপাতালে শব্দ দূষণ করে ছাড়বে। ওদিকে শায়লাকে দেখে বিভা চিৎকার সমেত আন্টি বলে জড়িয়ে ধরলো। শায়লাও খুশিতে জড়িয়ে ধরলো। আর ডেরোরত নার্স বিভাকে আস্তে কথা বলতে নির্দেশ দিয়ে চলে গেল। কিন্তু বিভাকে থামায় কে? সে তার স্বর কিছুটা মাত্র নিচে নামালো বটে, তবে কথা সে চালিয়ে গেল। আহনাবকে দেখে সে চিৎকার শুরু করলো, অহনা, অহনা। অহনা এসে ওকে ভলিউম কম করার ইঙ্গিত দিল। শায়লা বিভাকে আতুরে স্বরে বলল, এত জিনিস আনতে গেছো কেন মা? ওদিকে তৃষা এতক্ষণে মাত্র কেবিনে প্রবেশ করলো। তৃষার দিকে চোখ পড়তেই শায়লা বলে উঠল, মেয়েটাকে, ইস, এতগুলো জিনিস নিয়ে কষ্ট করে তুমি 4 তলায় উঠেছ? ঘেমে কি অবস্থা, এগুলো রাখো তুমি। বিভা আবারও চেঁচিয়ে বলল, ওগুলো আমি এনেছি আন্টি, ও বেচারি আর আনবে কি? তুমি এত জিনিস কেন কিনেছো মা? শায়লা নম্র স্বরে বলল। তৃষা হাতের জিনিসগুলো টেবিলে রাখলো। তৃষা এসেছে। আহনাব তৃষাকে দেখে যেন অর্ধেক সুস্থ হয়ে গেল। সে তৃষাকে দেখে মুখে বিশাল হাসি রেখে টেনে আনলো। তৃষা মুচকে হেসে শুধালো, এখন কেমন আছেন আপনি? আহনাব হাসি আরও বর্ধিত করে বুকে একটা হাত রেখে বলল, খুব ভালো, মনে হচ্ছে অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি। বলে সে তৃষার দিকে অপলক চেয়ে রইল। তৃষা দৃষ্টি নামিয়ে নিল। পাশ থেকেই ভাইয়ের এমন অপলক হাসি মুখ পর্যবেক্ষণ করছিল আহনাবের একমাত্র ছোট বোন অহনা। মনে মনে ভাবল, মেয়েটার চুল দেখা যাক বলেই কাছে এসে স্কার্ফের ফাঁক পোকো দিয়ে চুল দেখা শুরু করে দিল। আহনাব ধমক দিয়ে বলল, ওই শার্লক হোমসের বউ। অহনা হেসে দিল। শার্লার দৃষ্টিও বিভার দিক হতে তৃষার দিকে পরিবর্তিত হলো। সে তৃষাকে শুধালো, বড্ড মিষ্টি দেখতে তো এই মেয়ে। কার মেয়ে তুমি, এত লক্ষ্মী? তৃষা আর কি বলবে তার আগে বিভা বলে দিল, আন্টি, ওর বাবার নাম জহির শেখ, মানে ওই টুনটুনির জহির শেখ আছে না? বলে মুখ টিপে উপহাসের হাসি হেসে দিল সে। শহরের লোকজন জহির শেখের নারীলিপ্ত চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে টুনটুনির জহির বলে সম্বোধন করে। তৃষা বিভার একথা শুনে লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। ওকে আরও হেয় করার উদ্দেশ্যে বিভা বলে উঠল, আন্টি, ও আসলে জহির শেখের স্টেপ ডটার। শায়লা মুখ দিয়ে চহ জাতীয় ধ্বনি উচ্চারণ করে বলল, কাউকে এভাবে ছোট করা উচিত না মা। বিভা বিভা মাথা নাড়ল, কিন্তু মুখে একটা বদমাইশে হাসি অক্ষুণ্ণ রাখলো। আহনাব এবার বলা শুরু করলো, মা তৃষা 12-এর স্টুডেন্ট, ভীষণ মেধাবী আর পরিশ্রমী। কোনো রকম প্রাইভেট পড়া ছাড়াই মেয়েটা এসএসসিতে গোল্ডেন পেয়েছিল। আর সে এসএসসিতেও স্কলারশিপ সহ গোল্ডেন পেয়েছিল, ক্লাসের দ্বিতীয়। শায়লা হাসি মুখে বলল, আহা, ভীষণ ভালো মেয়ে তো তুমি। আর দেখতেও মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে সবসময় সঠিক জায়গায় পাঠানা, দুনিয়া একটা পরীক্ষা। তবে জহির শেখের মতো পরিবারে তুমি আর তোমার মাঝে আছো, এটা একটা চরম ধৈর্যের বিষয়। তৃষা বিষণ্ণ মুখে মাথা নাড়ল। অহনা আবারও তৃষার দিকে গোয়েন্দাগিরির মতো তাকাচ্ছিল। সে চশমার ফাঁক দিয়ে তৃষাকে দেখতে লাগলো। ওদিকে তৃষা আর শায়লা
এসব কথোপকথনের মধ্যে বিভার আলাপ যেন ভাটা পড়ল। তাই দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে সে বলল, স্যার, আপনার জন্য আমি চিকেন বিরিয়ানি এনেছি, খাবেন? আহনাফ ওকে জিজ্ঞেস করলো, তুমি রেঁধেছো বুঝি? বিভা জিবায় কামড় দিয়ে বিকট এক হাসি হেসে বলল, স্যার, আমি কিভাবে রাঁধবো? আমি তো কোনোদিন কিচেনেই যাইনি। আহনাফ মায়ের দিকে চেয়ে কুট হাসি হাসলো। শায়লা কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই বিভা বলে উঠল, আন্টি, আপনার কাছে আয়না হবে একটা? ঠিক তখনই অহনে একটা আয়না বের করে দিয়ে বলল, এটা লুকিং গ্লাস বিভা আপু, তবে দর্পণটা উত্তাল। তুমি কি জানো উত্তাল দর্পণ কি? বিভা হেসে বলল, আমি কেমিস্ট্রিতে ভীষণ কাঁচা, এসব প্রশ্নের উত্তর আমি জানি না। অহনা হেসে বলল, এটা কেমিস্ট্রির বিষয় না আপু, এটা ফিজিক্সের বিষয়। বলতে বিভা আবার একটা বোকামের হাসি হেসে বলল, আমি জানি আপু, জেনে ইয়ারকি করছি। এদিকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া গোয়েন্দাবৎ অহনা এটা ঠিকও বুঝলো যে বিভার মাথায় ঘিলুর জায়গা গোবর রয়েছে। আহনাফ অহনাকে ইশারার কাছে ডাকলো, তুই এত জিনিয়াস রে? জিনিয়াসের কি দেখলা? এই যে তোমার পকেটে যে চুল দুটো ছিল তা কার ছিল তা আমি জেনে গেছি। অহনা ফিসফিসিয়ে বলল, সত্যি? তুই বলতে পারলে তোর ট্রিট আছে। আগে বলো কী ট্রিট? তোকে পিৎজা হাটের পিৎজা খাওয়াবো। বেশ। ওই চুলগুলো তো তৃষারই। আহনাব নির্দ্বিধায় অকপটে বোনের কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করে নিল। তৃষা আহনাবের কাছে এসে বিনম্রভাবে বলল, স্যার, আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি, তবে হসপিটাল গেট হতে এই ফুলগুলো আপনার জন্য কিনেছি, আশা করি আপনার ভালো লাগবে। এই বলে একগুচ্ছ নীল টিউলিপ আহনাবের হাতে তুলে দিল। ফুলগুলো পেয়ে আহনাবের খুশি যেন উতলে পড়ল। হেসে মিষ্টি করে বলল, থ্যাংক ইউ। তৃষা আবার সোফায় গিয়ে বসলো। এবার বিভা আহনাফের কাছে গিয়ে নিজের ফোনে সেলফি তুলতে শুরু করলো। আহনাফ একটু বিরক্ত হয়ে বলল, বিভা, তোমার ছবি তো একটু ভালো আসছে না, যাও আর একটু মেকআপ করো গিয়ে, তারপর সেলফি নাও, যাও যাও। তাই তো, স্যার ঠিকই বলেছে, আমি যাই আর একটু মেকআপ করি, বলে সে নিজের ব্যাগে ফেস পাউডার খোঁজা শুরু করলো। অহনা বিভার এমন কর্মকাণ্ডে মুখ টিপে হাসতে লাগলো। বিভার এসব কাণ্ডকীর্তি দেখে শায়লা মনে মনে ভাবলো, ছেলে আমার ঠিকও বলেছিল, এই মেয়ের মাথায় কিচ্ছু নেই, এই মেয়েটার সাথে কোনোভাবে আমার ছেলে যায় না। আহনাব আবার অহনাকে ডেকে আবার দুজনে ফিসফিস করা শুরু করলো। তৃষাকে দেখে আহনাব বলল, আই ডিপলি ইন লাভ উইথ দিস গার্ল সিস। আহনাব খুব আবেগের সাথে বোনকে এই কথা বলল। অহনা শুধালো, আর ওই মেয়েটা? আহনাব নির্বিকারভাবে বলল, সম্পর্কে জড়াতে ভয় পায় রে, কুখ্যাত জহির শেখকে দেখেছে যে, সে কি আর এত সহজে পুরুষ জাতিকে বিশ্বাস করতে পারে? অহনা হাসি মুখে বড় একটা শ্বাস ফেলে একবার তৃষার দিকে, তারপর একবার আহনাফের দিকে তাকে মুচকি হেসে আহনাফকে বলল, তোমার পছন্দের তারিফ করতে হয় ব্রো, বিনা মেকআপেই কীরকম চকচক করছে তোমার প্রিয়তমা, গায়ের রং, উচ্চতা, ফিগার সব দারুণ আকর্ষণীয়, তাই তো ব্রো ওটা আমার এত পটেছে। আমি মাকে সেটেল করে দেব, তবে তোমার প্রিয়তমা কেউ সেটেল করে দেব, কথা দিচ্ছি, তবে আমি যা চাই তা আমাকেও দিতে হবে, কথা দাও। আহনাফ যেন দেরি করতে চাচ্ছে না, তাই বোনকে কথা দিয়ে দিল। ঠিক আছে, কথা দিলাম, কথা দিলাম রে, জলদি তোর উইশ লিস্ট বল। অহনা তার লিস্ট পড়া শুরু করলো। একটা আইফোন 15 প্রো ম্যাক্স, একটা টিভিএস জুপিটার স্কুটি, একটা ডিএসএল আর একটা ড্রোন ক্যামেরা। অহনা আরও কিছু বলতে যাচ্ছিল, তখন আহনাবকে থামিয়ে বলল, বোন রে বোন, আর কিছু চাইলে আমার কিডনি লিভার সব বেঁচে দিতে হবে রে বোন। অহনার চোখ দুটি ছোট করে হেসে বলল, ওকে ওকে মাই সুইট ব্রো, তাহলে এই পর্যন্তই তাড়ি টানলাম, এর বেশি না, তবে তুমি কথার বরখলাপ করলে কিন্তু আমি বলছি খাবো। আহনাব হেসে বলল, বরখলাপ হবে না, 100 বানা। অহনা তার বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে দেখিয়ে বলল, ওকে ডিল ডান। অ্যাট ফার্স্ট বিভা উইল বি কুকড মাই সুইট। বিভাকে কুক পচাবে করবে শুনে আহনাব একটা স্বস্তির হাসি হাসলো। ওদিকে বিভা ওই উত্তাল দর্পণ দিয়েই নিজের চেহারা ঠিক করতে ব্যস্ত। অহনা চোখ দুটি মিটমিট করে বলল, থামো, ওর ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আগে নেই। অহনার সাথে বিভার সব অ্যাকাউন্টের লেনাদেনা হলো। তারপর তৃষার দিকে মুড়ে অহনা শুধালে তৃষা মৃদু হেসে বলল, ছোট আপ্পি, আমি আসলে কোনো ফোনই ইউজ করি না, আর ফেসবুক ইনস্টাগ্রাম। এই কথা শুনে অন্য কেউ কিছু না বলুক, শায়লা এসে তৃষাকে একবারে জড়িয়ে ধরল। বাহ, সাবাস দিচ্ছি তোমাকে মা, এই ডিজিটাল যুগেও তোমার একখানা ফোন নেই, সত্যি অবাক করার মতো। আমার এই পাগলিটা অহনাকে দেখিয়ে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, যেন ফোনে ওর জান, ফোনে ওর প্রাণ। প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট দিয়ে সবাইকে জানায় দেয় কী করছে, কী চলছে, কী খাচ্ছে, কোথা যাচ্ছে, কী ফিলিংস। আমি ভাবছি ওকে ফোনের সাথে বিয়ে দিয়ে দেবো। শায়লা আর কিছু বলতে যাচ্ছে, তখন অহনা ওকে থামিয়ে দিয়ে বলল, মা তুমিও তো কথা বলো পেশেন্ট রুমে। আহনাফ নিজের মাকে সাপোর্ট দিয়ে বলল,
কথা বলো তো মা, ভালো লাগছে। আই এম নো মোর আ পেশেন্ট, আমার অনেক ভালো লাগছে এখন। শায়লা আবার তৃষার প্রশংসা করতে লাগলো। মা, তুমি তো বেশ ভালো, আমার মেয়েটাকে একটু বুঝিয়ে যেও তো, ফোন যেন একটু কম ইউজ করে। তৃষা হেসে বলল, ওকে আন্টি, অন্য এক সময় আমি বুঝিয়ে বলবো। অহনা নিজের ভাইকে আলতো করে একটা গুঁতো মেরে বলল, ব্রো, মা তো অর্ধেক পটে গিয়েছে রে। এমন সময় পুলিশ অফিসার এলো আহনাফের জবানবন্দি নিতে। সবটা শুনে পুলিশ অফিসার বলল, কেউ আপনাকে হত্যা করতে জাল বুনেছে মিস্টার আহনাফ। শুনে গোটা রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। শায়লা কাঁদতে শুরু করলো। হাসপাতাল থেকে যাওয়ার পর তৃষা কনকচাপার শয়নকক্ষে আলো দেখে ভাবলো কনকচাপা এসেছে। মায়ের প্রতি ক্ষোভ তার উপর পড়েছিল, তাই মায়ের কক্ষের দিকে ছুটে গেল। এবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করা যাক। কনকচাপার রুমের দরজা ভেরানো ছিল, তবে লক করা নয়। কিন্তু রুমে প্রবেশ করেই তৃষা বিরাট এক শখ খেল। জহির এক অল্পবয়স্কা মেয়ের সাথে ফুর্তিতে মজে আছে, তার স্ত্রীর জন্য বরাদ্দকৃত রুমে। তৃষা এইসব সরাসরি আগে আরও দেখেছে। কনকচাপা বাসায় না থাকলে এরকম মেয়ে আরও বহুবার এনে রাতভর নাচ গান মদ্যপ্রাণ ও ফুর্তি করেছে জহির। তবে আজ যা দেখলো তা ওর কাছে একটা ঘৃণ্য দুর্ঘটনা। কনকচাপাকে এসব বললে সে কানেই তোলে না কোনোদিন। প্রতিবেশীরা প্রায়ই বলে, ছি ছি ছি, খারাপ পাড়ায় তোমার স্বামী যে কী করে তা কোনো ইয়াত্তা নেই। কনক একটা মুচকে এসে জবাব দেয়, হিংসা করেন নাকি আপনারা? আমার স্বামীর টাকা আছে, সে ঘরের বইয়েরও নাচ দেখে, আবার বাইরেরটাও দেখে, এদের দোষের কি পাইলেন? তারা কনকচাপার এহেন উত্তরে বলে, এই তুমি এসব কিভাবে কও? তোমার স্বামীর তো অন্তরাত্মা কিছুই নেই, সেই সাথে কি নিজের অন্তরাত্মাও কি বিসর্জন দিয়েছো? কিন্তু এসব কথা কনকচাপা কানে তুলতো না। জহিরের এসব ক্রিয়াকলাপ দেখে তৃষা ছোটবেলা থেকেই পুরুষ মানুষের প্রতি এক ধরনের ঘৃণা কাজ করে। প্রায়শ পুরুষ মানুষ দেখলে গা গুলিয়ে আসে, বমি চলে আসে তৃষার শরীরটা ঘৃণায় ছমছম করে উঠল। কনকচাপাকে কল করে কয়েকটা ঝাড়ি দেওয়ারও কোনো উপায় নেই। নিজের কক্ষে গিয়ে পড়ায় মন বসানোর ব্যর্থ চেষ্টা চালালো। হাসপাতালে বিভার অপমানের কথা ওর মনে পড়ে গেল। সবাই ওকে তাহলে টুনটুনি জহিরের সৎ মেয়ে বলে জানে। সে অনেক কিছু না জানলেও এটা জানে যে টুনটুনি শব্দটা ভীষণ অশ্লীল। বিভার বলা কথাগুলো মনে হতেই ওর মনে হলো এখনই এই বাড়ি থেকে পালিয়ে চলে যেতে। আবার কনকচাপার জন্য ওর মায়া হলো। বেচারি কনকচাপা কিছু টাকার জন্য নিজের স্বামীর সকল অবিচার সহ্য করছে। একবার বেচারি মনে হলো, পরক্ষণে আবার নিজের মাকে ওর ঘৃণা হলো। কি মেরুদণ্ডহীন নারী সে! ইচ্ছে হলে কর্ম করে খেতে পারত সে, আর এখানে কি নিজ জীবনে কাটাচ্ছে সে। এরকম স্বামীর চেয়ে একা থাকা কোটি গুণ উত্তম। আবার আহনাফের কথাও ভাবলতে লাগলো। আহনাফকে ওর ভালো লাগে, আহনাফের সঙ্গ ভালো লাগে। ভীষণ ব্যক্তিত্ববান ও দায়িত্ববান পুরুষ সে। সব পুরুষে তো আর জহিরের মতো নারী বুভুক্ষ কুকুর হয় না। আহনাফকে যত দেখেছে ওর মধ্যে কোনো অশুদ্ধচার নেই। দারুণ ইমপ্রেসিভ। কলেজে যত মেয়েই ওকে প্রেমের জালে ফেলতে চেয়েছে, তবে সে কোনো ক্রমে ধরা দেয়নি। তবে বিভাকে যে সে রিজেক্ট করবে বা করেছে এ ব্যাপারে তৃষা নিশ্চিত। কারণ যেভাবে আহনাফ বিভাকে পাওয়া যায়, বিভা এখানে কোনো সুযোগই পাবে না। আহনাফ যতই ভালোবাসা দেখাক না কেন, তবে কোনো ক্রমে বুয়েটে চান্স পাওয়ার আগে কারোর সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে নিল তৃষা। এসব ভাবতে ভাবতে টেবিলে শুয়ে ঘুমিয়ে পড়ল তৃষা। সেদিন ভোররাতে তৃষা তার নানির মৃত্যুর সংবাদ পেল। 7 দিন পর কনকচাপা ফিরে এলো। তৃষা অবশ্য তার নানির শেষকৃত্যে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড মাতৃশোকে মুহ্যমান কনকচাপাকে সে কিছুই জিজ্ঞেস করতে পারেনি। তাই বাসা আসার সাথে সাথে তৃষা কনকচাপাকে প্রশ্নবাণে ফেলে দিল, তুমি আমার অনুমতি ছাড়াই আমার বিয়ে ঠিক করার কে? কনকচাপা কান্নারত স্বরে বলল, কেন, আমি তোর মা নাকি? আমাকে তোর মা মানতে ইচ্ছা করে না? তোমার মতো বিউটি উইদাউট ব্রেন মহিলাকে আমার মা ভাবতেও কেমন লাগে, যে নিজের রূপ দিয়ে নিজের স্বামীকে আটকাতে পারে না। সেম অন ইউ। বুঝি তো গেছিস আমি অপরাগ। না, তুমি অপরাগ নও, তুমি আসলে একটা শয়তান, লোভী শয়তান। কনকচাপা গর্জে উঠল, ভুলিস না, তুই একদিনের জন্য হলেও আমার গর্ভে ছিলি, আর একদিনের জন্য হলেও আমার স্তন পান করেছিলি। করেছিলাম বই কি, তাই বলে তুমি আমাকে বেছে দেওয়ার অধিকার রাখো না। তোকে আমি বেছে দিয়েছি, এটা তুই বলতে পারলি? বেশ পারবি তো। তৃষা নিজের আঙ্গুলে তুলে বলল, তুমি নিজেকেও বিকিয়ে দিয়েছ কয়েকটা টাকার বিনিময়ে, আর আমাকেও বিকিয়ে দিয়েছ $1 মিলিয়ন ব্যবসায়িক চুক্তি স্বরূপ, তাই নয় কি? কনকচাপা আবার গর্জে উঠল, মুখ সামলে কথা বল, উনি আমার স্বামী, তোর বাবা। এমন বাবা দেওয়ার চেয়ে তুমি আমাকে এতিমখানে রাখতে, সেটাই ভালো হতো। তোর বাবা যখন মারা গেল তুই তখন ছোট, তখনকার ইতিহাস তুই জানিস না। অতি দরিদ্র বিধবা এক যুবতী মহিলার একা থাকা যে কতটা লাঞ্ছনা গঞ্জনার তা তোর জানা নেই। তোর বয়সী বা কত যে জানবি, তবে তোর এখন সাহসও হয়েছে বহু। কতকাল আর মেনি বিড়াল হয়ে থোতা মুখে বসে থাকবো তোমার মতো? মেনি বিড়ালই তো। এখান থেকে, এই বাড়ি থেকে 1 পা বাড়ালে তোর কি সাধ্যি যে একদিন চলবি?
হ্যাঁ, আমি এ বাড়ি থেকে বের হয়ে ভিক্ষা করে খাবো, তাও আর এখানে এক মুহূর্ত নয়। তৃষার এই সকল কথাবার্তা হঠাৎই ববিতার কানে চলে এলো। ববিতা জীবনেও কারো খোঁচা দেওয়ার কথা সহ্য করে না। সে এসে চেঁচিয়ে বলা শুরু করলো, এই বাড়ি থেকে বের হয়ে যাবি? তা তো আমি আগেই জানতাম। তবে বাড়ি থেকে বের হয়ে শরীর বিক্রি করে খাইতে হইবে, এটা আমি লিখা দিতে পারি। তৃষা চেঁচিয়ে বলল, যা করার করবো, আপনাকে ভাবতে হবে না, বলে নিজের বই খাতা গোছাতে লেগে গেল। এক্ষুনি সে এই বাড়ি থেকে চিরতরে বের হয়ে যাবে। বই খাতা গুছিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় কনকচাপা মেয়ের হাতে চেপে ধরলো। অনুরোধ করে কেঁদে কেঁদে বলতে লাগলো, মা যাস না মা, পৃথিবীটা যেমন সোজা ভাবছিস সেরকম সোজা না রে মা, আমি তোর পায়ে পড়ি, মা যাস না আমাকে ছেড়ে। তৃষা আর মায়ের বারণ শুনবে না, আছে বের হয়ে যাবে। এমন সময় ববিতা আবার অগ্নিরূপে বের হয়ে এলো। এই বান্তির বাচ্চা বান্দি, বাড়ি থেকে বের হয়ে যাবি? ভালো কথা, তবে এত সব গাট্টি বোচকা নিচ্ছিস কেন? এগুলো বই খাতা আর কাপড় চোপড় সব আমার পোলার টাকা কেনা, এগুলো কেন? এ বাড়ি থেকে একটা বালও নিয়ে যেতে দেবো না তোরে। ববিতার এই কথা শুনে তৃষা তার সব লাগেজ ফেলেই বাড়ি থেকে বের হয়ে গেল। কনকচাপা শেষবারের মতো মেয়েকে থামাতে গেল, কিন্তু ববিতা গর্জে উঠল, ওই কনক, হাত ছাড়, ওকে ছাড় বলতেছি, ওটা যাইতে দে, দেখি কয়দিন থাকতে পারে ওই। শাশুড়ির কথা যেন অবশ্য পালনীয় কনকচাপার কাছে, তাই শাশুড়ির এই ধরনের কথা শুনে কনকচাপাও মেয়ের হাতটা শেষবারের জন্য ছেড়ে দিল।